হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম দশম শ্রেণীর 13তম অধ্যায় ভেদ। অলরেডি আমরা এই টপিকের উপর 4টি ক্লাস করে ফেলেছি, যেখানে আমাদের কোষে দেখি 13 এর 11 পর্যন্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। আজকের পঞ্চম ক্লাসে আমরা কোষে দেখি 13 এর 12 থেকে সমস্যাগুলোর সমাধান দেখে নেব। যদি তোমরা আগের ক্লাসগুলি না দেখে থাকো তো ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে অবশ্যই ভিডিওগুলি একবার দেখে নিও, নাহলে আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। এবং সব ক্লাসের মতোই এই ক্লাসটিও শেষ পর্যন্ত সম্পূর্ণ এবং স্কিপ না করে দেখবে, তবেই সব থেকে ভালো বুঝতে পারবে। চলো শুরু করা যাক। 12 নম্বর প্রশ্নটা আমি পড়ছি, সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সামনে বইটা রাখো, বুঝতে সুবিধা হবে। দেখো কি আছে, এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার ও 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 টাকা ও 12000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করতে কত ব্যয় হবে তা হিসাব করে লিখি। তো দেখো, আমাদের এখানে একটা অঙ্ক আছে এবং দেখতে পাচ্ছি যে ওই অঙ্কতে বলাই আছে যে এক্স এর সঙ্গে সরল ভেদে এবং এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে। তার মানে এটা ভেদের অঙ্ক আমরা বুঝতে পেরে গেলাম। দেখো এবার কি করবো আমরা, এই যে খরচটা, এখানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে কূপের গভীরতা আর একটা হচ্ছে খরচ। তার মানে আমরা এই দুটো জিনিসকে দুটো চলরাশি দ্বারা রিপ্রেজেন্ট করবো, ঠিক যেরকম আমরা এর আগের অঙ্কগুলো করে এসেছি আগের দিনের ক্লাসে, বা একদম দ্বিতীয় ক্লাসে আমরা যখন 3 আর 4 অঙ্কগুলো করছিলাম তখন যেভাবে করেছি ঠিক ওই প্রসিডিওরই চলবো, দেখবে হয়ে যাবে। দেখো কিভাবে করছি আমরা ওই দুটো জিনিসকে দুটো চলরাশি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে মনে করি এক্স ডেসিমিটার কূপ, একটা তো এক্স বলাই ছিল, তাহলে একটাকে আমাদেরকে ধরতে হচ্ছে না। এক্স ডেসিমিটার কূপ খনন করতে খরচ ওয়াই টাকা। আমরা দুটোর জন্য, তার মানে একটা গভীরতা আর একটা খরচের জন্য দুটো চলরাশি নিয়ে চলে এলাম। এবার এখানে বলা আছে যে এই খরচটা দুটো অংশে হয়। একটা অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে আর একটা অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে। তাহলে দেখো আমরা এই খরচের দুটো অংশ, তাহলে মনে করি তো আছে, তাহলে আমাদের লেখার প্রয়োজন নেই। এবং ওয়াই টাকা খরচের দুটি অংশ যথাক্রমে y1 ও y2 আমরা এইভাবে ধরছি যে দুটি অংশ। যদি তোমরা আমার আগের ক্লাসটি দেখে থাকো, যেখানে আগের ক্লাসের আমরা একদম 10 অঙ্কটা যে করেছিলাম, দেখবে শেষের দিকে করেছিলাম, এই 10 অঙ্কে ঠিক এরকম ছিল যে ওখানে দুটো অংশ ছিল, একটাকে আমরা ইউ আর একটাকে আমরা ভি ধরে দেখিয়েছিলাম। ঠিক সেরকম এখানে দুটোকে আমরা একটা y1 একটা y2 ধরলাম। এবার তাহলে কি হলো, মোট খরচটা, তাহলে অতএব এটাই দাঁড়ালো যে মোট খরচটা দুটো অংশে ভাগ হয়ে গেল, একটা y1 আর একটা y2, এই দুটো যোগ করে মোট খরচ হয়। এবার দেখো এর মধ্যে বলেছে একটা অংশ, মানে এই প্রথম অংশটা ভাবো কি হয়েছে, এক্স এর সঙ্গে সরল ভেদে। তাহলে কি আমরা এই কথাটা বলতে পারি যে y1 অংশটি এক্স এর সহিত সরল ভেদে ও y2 অংশটি এক্স এর সহিত এক্স এর বর্গের সহিত, এক্স এর বর্গ মানে এটা এক্স এর বর্গের সহিত সরল ভেদে থাকে। কেমন, এই দুটো দেখো মানে দেওয়া আছে। তাহলে কি আমরা এই কথাটা বলতে পারি যে y1 ভ্যারিজ অ্যাজ x, x এর সঙ্গে সরল ভেদে থাকে, আর এই কথাটাও বলতে পারি এবং y2 ভ্যারিজ অ্যাজ x স্কয়ার, এর বর্গের সঙ্গে সরল ভেদে থাকে। কেমন, দেখো এইটার মানে এবার আমরা কি লিখতে পারি, এটার মানে লিখতে পারি y1 ইকুয়াল টু একটা ভেদ ধ্রুবক, এই ভ্যারিজ অ্যাজ চিহ্ন তুলতে গেলে একটা ভেদ ধ্রুবক নিয়ে আসতে হয়, যেখানে k নট ইকুয়াল টু 0 ধ্রুবক। একই রকম ভাবে এটা তুলতে গেলেও আমাদেরকে কি করতে হবে, y2 ইকুয়াল টু k x স্কয়ার, যেখানে k নট ইকুয়াল টু 0 ধ্রুবক। এবার আমাদেরকে একটা পয়েন্ট মনে রাখতে হবে, যখন একই অঙ্কে দুটো ভ্যারিয়েবল থাকে তখন দেখে নিতে হয় যে এই দুটো জিনিস একই জায়গা থেকে তৈরি হয়েছে কিনা। যদি না হয় তাহলে দুটো আলাদা ভেদ ধ্রুবক ইউজ করতে হয়। দেখো আমরা যেমন একটা অঙ্ক করেছিলাম আগের ক্লাসে, তোমরা দেখে থাকবে, গোলকের অঙ্ক, 9 নম্বর অঙ্ক। তখন কি ছিল, সব জিনিসগুলো গোলকের মধ্যে থেকেই তৈরি হয়েছিল, অনেকগুলো ভ্যারিয়েবল ছিল কিন্তু প্রত্যেকটা গোলকের ছিল, সেই জন্য কি হয়েছিল, সেক্ষেত্রে আমাদেরকে আলাদা আলাদা ভেদ ধ্রুবক ইউজ করতে হয়নি। কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে,
দেখো এইটা হচ্ছে একটা জায়গার খরচ, এটা একটা জায়গার খরচ। মানে তোমরা এরকম ভাবতে পারো যে একটা কুয়ো তৈরি করতে গেলে, কূপ খনন করতে গেলে খরচ দুভাবে হতে পারে। একটা হচ্ছে মজুরি খরচ, আর একটা মনে করো ওই কুয়োর যে চারপাশে বের লাগানো হয় তার খরচ। তাহলে মজুরি যেভাবে হবে নিশ্চয়ই বের লাগানোর খরচ এক হবে না, তাহলে দুটো আলাদা ঘটনা। সেই জন্য আমরা এই দুটো দুরকম কনস্ট্যান্ট দেবো, একটা Q1 করছি, একটা Q2 করছি, এবং এটা কিন্তু আমাকে বুঝে করতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল। আর এইটা যে আমি কি করছি তারও চেক করার একটা উপায় আছে। তোমরা একবার অঙ্কের পরবর্তী অংশটা দেখো কি আছে। বলছে 100 ডেসিমিটার ও 200 ডেসিমিটার কূপ খনন করতে 5,000 টাকা ও 12,000 টাকা ব্যয় হয়। তার মানে কি বলতো, 100 ডেসিমিটার করতে 5,000 টাকা, 200 ডেসিমিটার করতে 12,000 টাকা। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাকে দুটো ক্লু দিয়েছে। কিরকম ক্লু না, যখন আচ্ছা ওই ক্লুটা আমরা একটু পরে ইউজ করব, কারণ আমাদের একটা অংশ বাকি রয়ে গেছে, আগে ওইটা করে নিয়ে ক্লুটা করছি। দেখো আমাদের এই যে এইটাকে আমরা 1 নম্বর বলছি, 1 নম্বরটা দেখো তো। তাহলে 1 থেকে আমরা এটা বলতে পারি না, 1 থেকে y ইকুয়াল টু y1, y1 এর জায়গায় এটা লিখে দিচ্ছি k1x, আর y2 এর জায়গায় লিখছি k2x স্কয়ার। এইটা আমরা রেখে দিলাম। কেমন? এবার দেখো, এবার আমি যে ক্লুর কথা বলছিলাম, দেখো যখন x ইকুয়াল টু দিয়ে আছে দেখো 100 মিটার, 100 ডেসিমিটার, সরি 100 ডেসিমিটার, তখন দেখো খরচটা y ইকুয়াল টু দেওয়া আছে তোমার 5,000 টাকা। ঠিক তো? আবার দেখো, ঠিক আমি একটু এখানে ফাঁকা রাখছি, পরে বুঝবে কেন বলছি। আবার দেখো তো দেওয়া আছে যখন x ইকুয়াল টু 200 ডেসিমিটার, তখন y ইকুয়াল টু হচ্ছে 12,000 টাকা। এই যে আমি দেখতে পেলাম যে এখানে এক সেট ক্লু, এখানে এক সেট ক্লু, এই দু সেট ক্লু, দু সেট ভ্যালু দেওয়া আছে, তার মানে আমার অবশ্যই দুটো কনস্ট্যান্ট হবে। এইটাই আমি বলতে চাইছি, যখন দেখবে দু সেট ভ্যালু আছে তার মানে দুটো কনস্ট্যান্ট হবে। যদি তুমি ভুল করেও কে লিখে থাকো, তোমরা এটা দেখে বুঝে যাবে যে এইটা যদি একটাকে লিখে থাকো তাহলে এটা বসালে দেখবে কে ভ্যালু পেয়ে যাবে। কিন্তু যদি যদি Q1 Q2 লেখো দেখবে একটা থেকে পাবে না, তখন এটা সাহায্য নিতে হবে। তাহলে এটাও আমাদের কাছে একটা পয়েন্ট, যে এটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা দুটো Q1 Q2 হবে। কেমন? এবার চলে এসো আমরা কি করছি, আমরা এই ভ্যালুগুলো বসাচ্ছি। তাহলে এখানে বসাচ্ছি, দেখো x এর ভ্যালু বসাবো 100, y এর ভ্যালু 5,000। সো 5,000 আর K1 ইন্টু 100 প্লাস K2 ইন্টু 100 স্কোয়ার। আচ্ছা 100 স্কোয়ার করে 100 স্কোয়ারই টুকলাম। এবার দেখো আমরা কিভাবে সমাধান করছি। আমরা সমাধান করতে গেলে দেখো শূন্য কাটতে পারি। কেমন করে শূন্য কাটছি, এর দুটো শূন্য, এর দুটো শূন্য, আর 100 স্কোয়ার মানে আছে আসলে আছে 100 ইন্টু 100, তার মানে একটা 100, দুটো শূন্য কেটে দিলে একটা 100 পড়ে থাকবে। দেখো এবার কিভাবে লিখছি, বা 50 ইকুয়াল টু, এখানে দুটো শূন্য কেটে দিচ্ছি মানে আর কিছু নেই, K1 প্লাস এখানে কিন্তু একটা 100 পড়ে থাকছে। দেখো এই যে দুটো 100 ছিল, একটা 100 কেটে গেছে, দুটো শূন্য কেটেছে মানে 100 দিয়ে কাটাকুটি করেছি, তাহলে এইটা পড়ে থাকলো। তো এইটা কি আমরা একটু ঘুরিয়ে লিখে দিই, K1 প্লাস 100 K2 ইকুয়াল টু 50 নম্বর ইকুয়েশন বলে দিই। এবার চলে এসো এই ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো বসাচ্ছি, কি পাচ্ছি দেখো, আমি x এখানে বসাবো, y এর জায়গায় বসাবো 12,000, x এর জায়গায় বসাবো 200, K1 প্লাস 200 স্কোয়ার K2। কেমন? দেখো এটাকে আমরা কি করছি, সবগুলোকে মনে করো আমরা 200 দিয়ে কাটাকুটি করছি। কেমন? 200 দিয়ে কাটাকুটি করলে এটা হচ্ছে দেখো দুটো শূন্য কাটবে আর এটা 60 হবে, আর এটা 200 দিয়ে কাটলে এটা পুরো চলে গেল, এটা একটা 200 চলে গেল, সো 200 K2। কেমন? 200 দিয়ে পুরো কাটাকুটি হয়ে গেল। তাহলে দেখো এটাকে আমরা সাজিয়ে লিখে দিই, সাজিয়ে লিখলে হচ্ছে K1 প্লাস 200 K2 ইকুয়াল টু 60। এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন বলি। তাহলে এবার এই 2 আর 3 কে সমাধান আমরা কি করে করব, আমরা অপনয়ন পদ্ধতি ইউজ করি। দেখো কি করে করছি, আমরা 2 নম্বর ইকুয়েশনে লিখছি K1 প্লাস 100 K2 ইকুয়াল টু 50, আর এটা হচ্ছে তোমার K1 প্লাস 200 K2 ইকুয়াল টু 60। অপনয়ন করার জন্য এটা বিয়োগ করে দিই। আচ্ছা বিয়োগ করলে দেখো কি হচ্ছে, মানে উপরে আমরা তাহলে লিখবো 2 বিয়োগ 3, এটা করে পাচ্ছি। তো দেখো K1 টা কেটে গেল, সেটা বিয়োগ করলে মাইনাস 100 K2 ইকুয়াল টু মাইনাস 10। সো দুদিক থেকে মাইনাস কেটে গেলে K2 ইকুয়াল টু হচ্ছে দেখো 1/10। এই টুর ভ্যালু আমরা কোন একটা বসে, ধরো 2 নম্বরে বসাচ্ছি, তাহলে 2 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি K1 প্লাস 100 K2 মানে হচ্ছে 1/10 ইকুয়াল টু 50। দেখো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে K1 প্লাস 10 ইকুয়াল টু 50, সো K1 ইকুয়াল টু হলো 40। এবার এই যে K1 K2 ভ্যালু পেলাম, এগুলো আমরা এই ইকুয়েশনটায় বসিয়ে দিই, তাহলে দেখো আমরা অরিজিনাল ভ্যালুর যে একটা ইকুয়েশন পাবো, x y এর মধ্যে সম্পর্ক পাবো। অতএব y ইকুয়াল টু K1x, K1 মানে হচ্ছে তোমার এইটা, মানে 40x প্লাস
k2 x স্কয়ার, k2 মানে হচ্ছে এটা, k2 মানে হচ্ছে 1/10 x স্কয়ার। এই হয়ে গেল আমাদের অরিজিনাল x y এর মধ্যে সম্পর্ক কনস্ট্যান্ট ছাড়া। এবার দেখো আমাদের জানতে চাইছে যে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করতে কত ব্যয় হবে। তাহলে যখন কূপটা 250 ডেসিমিটার গভীর হবে মানে x ইকুয়াল টু 250 ডেসিমিটারের কথা বলছে, তাই তো? তাহলে তখন y ইকুয়াল টু কত হবে, এখানে ভ্যালু বসাতে হবে 40 ইনটু 250 প্লাস 1/10 ইনটু 250 স্কয়ার। তো 250 স্কয়ার মানে 250 ইনটু 250 লিখছি, বোঝা গেল? দেখো কিভাবে করছি আমরা সমাধান, এইভাবে করি। এটা গুণ করলে 4 25 এ 100, আর এই দুটো গুণ করলে দুটো শূন্য, আচ্ছা এই একটা শূন্য দিয়ে একটা শূন্য কাটলাম, 25 25 এ হচ্ছে তোমার 625, একটা শূন্য, এগুলো যোগ করতে হবে। তাহলে দেখো 1 6 2 5 0, 16,250 টাকা। কেমন? তো দেখো কত সহজ, আমরা শুধু স্টেপটা ফলো রাখবো যে কিভাবে করতে হয়, যেমন বলবে সেরকম করতে থাকবো। ভ্যারিয়েশন তৈরি করবো, ভ্যারিয়েশন থেকে আমরা কি করবো, কনস্ট্যান্ট আনবো, কনস্ট্যান্ট এলিমিনেট করবো। এইটা তো পুরো আমাদের একটা অপনয়ন পদ্ধতির অঙ্ক, তারপরে কিন্তু কিছুই থাকলো না। তো এইভাবে আমরা এই অঙ্কগুলো করবো, কেমন? এবং এই অঙ্কটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন সময় পরীক্ষা এসে থাকে, তোমরা একটু কিন্তু কেয়ারফুলি করবে, কেমন? এবার চলে এসে আমরা পরের অঙ্ক দেখবো, 13 নম্বর অঙ্ক। দেখো 13 নম্বর অঙ্কে কি বলছে, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি। দেখো এটা হচ্ছে একটা চোঙের অঙ্ক, সেক্ষেত্রে দেখো আমরা এখানে আশা করি হয়ে যাবে। দেখো 30 কি বলছে, 13 বলছে যে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বর্গ আর উচ্চতার সঙ্গে যোগ হবে। তাহলে তিনটে জিনিস আছে, দেখো আয়তন আছে, ভূমির ব্যাসার্ধ আছে আর উচ্চতা আছে। তাহলে তিনটে জিনিসকে তিনটে দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে মনে করি আয়তন ভি, আয়তন সমান ভি, আচ্ছা ব্যাসার্ধ সমান আর, আর উচ্চতা সমান এইচ, এগুলো দ্বারা প্রকাশ পাচ্ছে। এগুলো সব এককে নিয়ে চলে যায়, একক একক একক, কেমন? এই তিনটে দ্বারা প্রকাশ পাচ্ছে। এবার আমার দরকার হচ্ছে যে কি দিয়েছে, দেখো আয়তনটা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ আর উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে আয়তন দেখো, তাহলে প্রশ্নানুসারে আয়তনটা কি হয়েছে, ভূমির ব্যাসার্ধ তার বর্গ, ঠিক তো? আর কি উচ্চতা, উচ্চতা এদের যৌগিক ভেদ। যৌগিক ভেদ মানে কি, এদের গুণ হয়। যৌগিক ভেদের সূত্রটা যদি তোমরা মনে করো, দেখো দুটো জিনিস মানে ওটা গুণ হয়ে যায়। এদের সঙ্গে কিসে আছে, সরল ভেদে আছে। তাহলে সমান দেওয়াটা আমার ভুল হয়েছে, এটা ভ্যারিয়েস চিহ্ন হবে। তো আয়তন এদের সঙ্গে যৌগিক ভেদের সঙ্গে সরল ভেদে আছে, কেমন? তো এই হয়ে গেল আমাদের ওটার মানে। এবার দেখো কি দিয়েছে, দুটি চোঙের কথা বলেছে। যখন দুটি চোঙ হবে তখন কি হবে, দুটি চোঙ হলে তো নিশ্চয়ই আমি বলতে পারি যে এইটা আগে আমরা ভ্যারিয়াস চিহ্নটা তুলি। তাহলে ভি ইকুয়াল টু কে আর স্কোয়ার এইচ, যেখানে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। এবার দেখো আমার কথা হচ্ছে, যখন দুটি চোঙের প্রশ্ন আসবে তখন তো চোঙেরই প্রশ্ন, তাহলে একটা চোঙের জন্য ভেদ ধ্রুবক যা হবে অন্য চোঙের জন্য ভেদ ধ্রুবক একই হবে। তাহলে আমরা দুটি চোঙকে এইভাবে ভাবছি। তাহলে মনে করি দুটি চোঙের আয়তন ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে কি কি মনে করব না, এইটা V1 R1 H1 ও V2 R2 H2। দেখো প্রথমটার জন্য 1 1 দিয়ে, দ্বিতীয়টার জন্য 2 2 দিয়ে। এবং এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারছি যে V1 ইকুয়াল টু এও এটা স্যাটিসফাই করবে, এও এটা স্যাটিসফাই করবে। V1 ইকুয়াল টু K R1 স্কয়ার H1 আর V2 ইকুয়াল টু K R2 স্কয়ার H2, কেমন? এই দুটো হয়ে গেল, অতএব এই দুটো আমরা বলতে পারলাম। এবার দেখো ওদের মধ্যে একটা জিনিস দিয়ে দিয়েছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত মানে কি, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত মানে এটা আমরা বলতে পারি যে প্রদত্ত R1 R2 ইকুয়াল টু 2:3, এটা তো ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত মানে এটা। আর একটা দেখো উচ্চতার অনুপাত দিয়েছে, উচ্চতার অনুপাত মানে H1 H2 H2, সেটা দিয়ে দিয়েছে দেখো 5:4, এই দুটো দেওয়া ছিল। আচ্ছা এই দুটোর মানে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। প্রথমটার মানে হচ্ছে R1 বাই R2 সমান 2/3, আমরা জানি অনুপাতকে ভগ্নাংশে পরিণত করা যায়। আর দ্বিতীয়টার মানে হচ্ছে H1 বাই H2 সমান 5/4। এবার দেখো আমরা যেটা করছি, এই যে দুটো তৈরি করেছিলাম এই দুটো থেকে দেখো আমাদের প্রয়োজন বলছে তাদের আয়তনের অনুপাত। আয়তনের অনুপাত মানে কি, অতএব আয়তনের
অনুপাত সমান, দেখো এই দুটোই তো হচ্ছে আয়তন, তাহলে v1:v2, আর v1:v2 মানে আসলে v1/v2। আচ্ছা, v1/v2 মানে আমি একটু পাশে করছি, নাহলে নিচে তোমরা দেখতে পাবে না। দেখো v1/v2 মানে এটা বাই এটা, এটা বাই এটা যখন করবো দেখো কি হবে, k1 r1² বাই k r1² বাই k r2² দেখো কে কে কেটে যাচ্ছে, এবং কেন কাটছে তার কারণ হচ্ছে k নট ইকুয়াল টু 0 বলে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, কেমন? এবার দেখো এখানে যদি আমরা ভ্যালু গুলো বসাই কি পাচ্ছি, আমরা এইখানটা করে দেখাচ্ছি, তোমরা কিন্তু এর পরে এটা লিখবে। দেখো এখানে যদি ভ্যালু বসাই r1² বাই r2² মানে হচ্ছে দেখো এইটা স্কয়ার করলে কত হবে, ওটা 4 হবে, এটা 9 হবে, আর h1/h2 মানে এটা 5 হবে, আর এটা 4 হবে, এবং দেখো এখানে 4 4 কেটে যাবে, তার মানে 5/9, তার মানে আমরা একদম এটাই লিখে দিচ্ছি কত, 5:9। সো এই হয়ে গেল ওদের আয়তন অনুপাত। এরকম অঙ্ক কিন্তু আমরা মনে করো যখন পরিমিতি করেছিলাম তখন করেছিলাম, কিন্তু আজ আমরা বীজগণিতের সাহায্যে ভেদতত্ত্ব কাজে লাগিয়ে করলাম, এবং দেখো এখানে আমাদের কিন্তু পরিমিতির সূত্র কোনো কাজেই লাগলো না, তাই নাকি? আয়তনের যে সূত্র ছিল এটা হচ্ছে তোমার হচ্ছে একটা চোঙের ক্ষেত্রে দেখো আমাদের কি কোনো সূত্র কাজে লাগলো, আয়তনের সূত্র কাজে লাগলো। দেখলাম যে আয়তনটা ব্যাসার্ধ আর উচ্চতার সঙ্গে কিভাবে কানেক্টেড আছে, কিভাবে সরলরেখা আছে না ব্যস্তরেখা আছে, এইটুকু যদি জেনে গেলাম তখনই কিন্তু আমরা করতে পারলাম ফর্মুলা 4। কেমন? চলে এসে আমরা এর পরের অঙ্কগুলো দেখে নেবো। 14 নম্বর সমস্যায় আছে 5 গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছেন। আগে সমিতি 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। দেখো আমাদের এখানে 4 রকমের জিনিস আছে, একটা হচ্ছে জমির পরিমাণ, একটা হচ্ছে তোমার দিন সংখ্যা, আর একটা হচ্ছে লাঙল, আর একটা হচ্ছে ট্রাক্টর। এবার দেখো লাঙল আর ট্রাক্টর কিন্তু একই জাতীয় জিনিস, এরা আসলে কি হয়, শ্রম দেয়, তাই না? লাঙলটাও একটা যন্ত্র, ট্রাক্টরটাও একটা যন্ত্র। তাহলে আমরা এই দুটো জিনিসকে আলাদা না ভেবে একটা ভাবি, তাহলে মোট 3 ধরনের জিনিস আছে, সেটা হচ্ছে জমির পরিমাণ, দিন সংখ্যা আর লাঙল সংখ্যা বা যন্ত্র সংখ্যা। কেমন? তো দেখো যন্ত্রটা আমরা এইভাবে ধরছি, আমরা ওইটাকে লাঙলটাকে যন্ত্র হিসেবে ধরে নিচ্ছি, ট্রাক্টরটা নিয়ে পরে ভাববো। কেমন? দেখো আমরা কিভাবে করছি, তাহলে মনে করি জমির পরিমাণ, দিন সংখ্যা ও লাঙল সংখ্যা যথাক্রমে x, y ও z দ্বারা প্রকাশ পায়। আমরা এই প্রত্যেকটার জন্য একটা করে চলরাশি দিয়ে দিলাম। এবার কি করতে হবে, আমাদেরকে ওই গণিতের ভাষায় সমস্যাটি লিখতে হবে। আচ্ছা, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো সমস্যাটা কি, সমস্যাটা হলো এরকম x, y, z। প্রথমে একটা দিয়ে দিয়েছে যে 2400 বিঘা জমি 25টি লাঙল 36 দিনে, তাহলে 2400 বিঘা জমি 2400 বিঘা জমি কটি লাঙল, 25টি লাঙল। আচ্ছা, লাঙল সংখ্যাটা দেখো আমরা জেড ছিল, তাহলে 25টি লাঙল আর কত দিনে, তোমার 36 দিনে, তাহলে এখানে হচ্ছে দিন সংখ্যাটা হচ্ছে 36 দিন। বোঝা গেল? আমি এই অনুযায়ী লিখে নিলাম। এবার দেখো জানতে চাইছে যে এখন অর্ধেক জমি মানে কত বলতো, এই জমিটার অর্ধেক, তার মানে আমার অর্ধেক মানে আমি এখানে করেই দেখাচ্ছি, এই 2400/2 তার মানে 1200 বিঘা। ওকে, 1200 বিঘা জমি কি করেছে, একটি ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়, তাহলে দিন সংখ্যাটা নিয়েছে তোমার 30 দিন, কিন্তু চাষটা করেছে কে, চাষটা করেছে একটি ট্রাক্টর। ভেবে দেখো, এই একটি ট্রাক্টর করেছে। আমার জানতে চাইছি একটা ট্রাক্টর কটা লাঙলের সমান। তাহলে আমরা যদি এইভাবে করি যে এই জায়গাটা মনে করো আমরা জানি না, এই জায়গাটা জানি না, তাহলে আমরা এইখানটা যদি জিজ্ঞাসা চিহ্ন দিই কি বেরোবে এটাই যে এইভাবে লাঙল যেভাবে চাষ করে ঠিক সেইভাবে এতটা জমি এতদিনে লাঙল চাষ করতে কতদিন নিত, কতগুলো লাঙল লাগতো। এবার যতগুলো লাঙল লাগতো ঠিক ততগুলো লাঙলের কি হতো, আমি উপযুক্তটাকে বলে দিতাম যে একটা ট্রাক্টরের সমান, ঠিক কিনা? তাহলে আমরা এখান থেকে লাঙলের সংখ্যাটা নির্ণয় করবো। দেখো কিভাবে করছি, আমরা এদের মধ্যে একটা সম্পর্ক দেখি, তাহলে জেড এর সঙ্গে এক্স এর আর জেড এর সঙ্গে ওয়াই এর সম্পর্ক দেখি। তাহলে দেখো জেড ও এক্স কি ভেদে আছে দেখতে হবে। জেড হচ্ছে লাঙলের পরিমাণ আর এক্স হচ্ছে জমির পরিমাণ। দেখো জমি বাড়ালে লাঙল বাড়াতে হবে, একই দিনটা আমি ঠিক রাখছি, একই পরিমাণ দিনে, মনে করে একদিনে একটা জমি চাষ করতে হবে, ঠিক আছে? তাহলে একদিনে যদি বেশি জমি চাষ করতে চাই বেশি লাঙল লাগাতে হবে, কম জমি চাষ করতে গেলে কম লাঙল লাগাতে হবে, মানে এর ক্ষেত্রে সরল ভেদে থাকবে। এবং এর কারণটা হচ্ছে যে একটা বাড়লে অন্যটা বাড়ছে,
একটা কমলে অন্যটা কমছে, এবং এইসব ক্ষেত্রে আমাদের ভেদ ধ্রুবক সবসময় পজিটিভ হয়, এবং পজিটিভ ভেদ ধ্রুবকে একটা বাড়লে অন্যটা বাড়ছে, একটা কমলে অন্যটা কমছে, তাই জন্যই আমাদের এটা সরল ভেদে আছে। তাহলে জেড ও এক্স সরল ভেদে আছে। সরল ভেদে আছে মানে আমরা বলতে পারি জেড ভ্যারিসেস এক্স। আর এইটা কখন হলো, যখন আমি ওয়াইটাকে অর্থাৎ দিন সংখ্যাটাকে ধ্রুবক রাখলাম, একই দিনে হিসাব করলাম, একটা নির্দিষ্ট দিনে, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে ওয়াই ধ্রুবক। কেমন? এবার চলে আমরা অন্যটা দেখি, জেড ও ওয়াই এর মধ্যে কি সম্পর্ক। জেড মানে হচ্ছে তোমার নাঙল সংখ্যা, আর ওয়াই মানে হচ্ছে তোমার দিন সংখ্যা। মনে করো জমির পরিমাণটা ধ্রুবক রাখছি, এক্সট্রা ধ্রুবক। একটা নির্দিষ্ট পরিমাণ জমিকে যদি আমি নাঙল বেশি দিয়ে দিই, তাহলে দেখো কম দিনে চাষ হয়ে যাবে। আবার যদি নাঙল কমে দিই, তাহলে তাকে চাষ করার জন্য বেশি দিন দিতে হবে। তাহলে একটা বাড়ালে কি হচ্ছে, অন্যটাকে বেশি দিতে কমাতে হচ্ছে, আর একটা কমালে অন্যটাকে বাড়াতে হচ্ছে। এবং এর ক্ষেত্রে তাহলে কি হবে, যেহেতু উল্টো হচ্ছে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। তো জেড ও ওয়াই ব্যস্ত ভেদে আছে। আর যখনই ব্যস্ত ভেদে থাকে, অথবা আমরা লিখতে পারবো জেড ভ্যারিসেস 1/y, যেখানে আমরা কোনটাকে ফিক্স করলাম, এক্সটাকে। দেখো জমির পরিমাণ ফিক্স রাখলাম, এক্স ধ্রুবক। তো দেখো এই দুটোকে মিলিয়ে আমরা এবার যৌগিক ভেদের সূত্র ইউজ করতে পারি। কিভাবে ইউজ করছি, অর্থাৎ যৌগিক ভেদের সূত্র অনুসারে কি হচ্ছে, এই দুটো কম্বাইন করে লিখলে জেড ভ্যারিসেস, ওটা হচ্ছে আমাদের এক্স বাই ওয়াই, এবং কি হবে, যখন এক্স ওয়াই উভয় পরিবর্তনশীল। বোঝা গেল? এটা আমাদের যৌগিক ভেদের সূত্র ছিল, যে এই দুটো গুণ হয়ে যায়। এবার দেখো এটাকে আমরা ভেদ চিহ্নটা তুলতে পারি, জেড ইকুয়াল টু কে এক্স বাই ওয়াই, যেখানে কে নট ইকুয়াল টু 0, ভেদ ধ্রুবক। কেমন? এবার দেখো এই হয়ে গেল আমাদের একটা সম্পর্ক। এই সম্পর্কে আমাদেরকে এইগুলো ইউজ করে ভ্যালু নির্ণয় করতে হবে। কিভাবে করছি, দেখো আমরা একটা ভ্যালু বসাচ্ছি, মনে করো যখন সব ভ্যালুগুলো বসাচ্ছি, যখন x সমান 2400, y সমান 36, তখন z ইকুয়াল টু হচ্ছে তোমার 25। দেখো এটাকে আমরা যদি সমাধান করি, z এর জায়গায় 25, কে থাকলো, এটা হচ্ছে 2436। দেখো এটা কাটাকুটি করে সমাধান করছি, এই পাশে করে দেখাচ্ছি। আমরা যেটা করতে পারি, দেখো এইটা কে ইকুয়াল টু নির্ণয় করছি, বা কে ইকুয়াল টু, দেখো 25 ইন্টু 36 বাই 2400, 25 ইন্টু 36 বাই 2400। তো আমরা আর কাটাকুটি করছি না, আমরা একদম শেষে কাটাকুটি করবো। তাহলে দেখো ওই কি এর ভ্যালুটা আমরা আবার এখানে বসিয়ে দিচ্ছি। তো আমরা পেলাম জেড ইকুয়াল টু, কি এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, 25 ইন্টু 36 বাই 2400 ইন্টু এক্স বাই ওয়াই। দেখো এরকমই ছিল, ইন্টু এক্স বাই ওয়াই। ঠিক আছে? এবার দেখো এইটা নির্ণয় করবো। তাহলে যখন তোমার এইটা মানে হচ্ছে এক্স, যখন এক্স সমান 1200 এবং এটা কত, ওয়াই সমান 30, তখন কি হচ্ছে, তখন দেখো জেড সমান আমরা নির্ণয় করছি, এটা ছিল 25 ইন্টু 36 বাই 2400, আর এইখানে যদি ভ্যালুগুলো বসাই, এক্স হচ্ছে 1200 আর ওয়াই হচ্ছে 30। দেখো আমরা কাটাকুটি করার আমাদের সুবিধা। দেখো একদম 1200 দুগুণে 2400, 2 18 36, 3 6 18, 3 10 30, 3 দুগুণে 6, 2 3 6, 2 5 10, 5 5 25। সো আমরা দেখো জেড ইকুয়াল টু পেলাম 15। এখন আমরা জেড ইকুয়াল টু যেটা পেলাম 15টা, এটা আসলে কি বেরোলো, এটা বেরোলো যে এই পরিমাণ জমি এত দিনে চাষ করতে 15টি নাঙল লাগবে। কিন্তু ওখানে বলে দিয়েছে এই পরিমাণ জমি এত দিনে চাষ করেছে একটি ট্রাক্টর। তাহলে একটা ট্রাক্টরে ওই 15টি নাঙলের সমান কাজ করেছে। তাহলে কি আমরা বলতে পারি যে এতটি নাঙল বেরোলো? তার মানে আমরা বলতে পারি যে একটি ট্রাক্টর 15টি নাঙলের সমান। কথাটা বুঝতে পেরেছো? যে কাজটা ওখানে 15টা নাঙল করছে, সেই কাজটা সেই দিনেই যদি একটা ট্রাক্টর করে, তাহলে সে তার উপযুক্ত, সে তার সমতুল্য। কেমন? তো এই হয়ে গেল আমাদের একটা অ্যান্সার। এবং এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসে, তোমরা একটু কেয়ারফুলি করবে। এবার চলে এসো আমরা একদম আজকের ক্লাসের শেষ অঙ্ক, 15 নম্বর অঙ্কটা দেখে নিই। 15 নম্বর অঙ্কে আছে, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সাথে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকে। দেখো অঙ্কটা খুব জটিল লাগছে, আমরা একটু একটু করে পড়ি, একটু একটু করে সমাধান করার চেষ্টা করি, তাহলে আর জটিল হবে না। দেখো কি আছে, গোলক আছে, আয়তন আছে, এবং সেটা হচ্ছে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে, আবার গোলকের
পৃষ্ঠতলের ক্ষেত্রফল আছে সেটাও হচ্ছে ব্যাসার্ধের সঙ্গে। তাহলে আমরা তিনটে জিনিস ধরে নেবো, একটা আয়তন, একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে মনে করি গোলকের আয়তন, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও ব্যাসার্ধ যথাক্রমে আয়তন ভি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস, আর ব্যাসার্ধকে আর বলো এত। ঠিক আছে, এগুলো দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এবার দেখো প্রথমটা পড়ি। প্রথমে বলছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যে ত্রিঘাতের সঙ্গে সরলভেদে থাকে। তাহলে আমরা এগুলো কি বলতে পারি? দেখো তো, প্রশ্নানুসারে আয়তন ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে থাকে, কোনো সমস্যা নেই। তারপর একটা বড়, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সাথে সরলভেদে থাকে। তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সাথে সরলভেদে থাকে। দুটোতে কোনো সমস্যা নেই, আশা করি বুঝতে পেরেছো। এবার আমাদের দেখাতে হবে কি, দেখো দেখাতে হবে গোলকের আয়তনের বর্গ। আচ্ছা, যেটা দেখাতে হবে আমরা সেটা এখানে লিখে রাখছি, বুঝতে সুবিধা হবে। দেখো আয়তনের, আমরা এখানটা লিখে রাখছি, পরে মুছে দেবো। আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ঘনফল, পৃষ্ঠতলের ঘনফল বুঝতে পারছো, তার সঙ্গে সরলভেদে থাকে। মানে আমাদেরকে এইটা দেখাতে হবে, কেমন? আচ্ছা দেখো, এই দুটো জিনিস কোথা থেকে তৈরি হয়েছে? গোলক থেকে তৈরি হয়েছে। তাহলে এই দুটো জিনিসকে যখন আমরা তুলবো তখন কি হবে? আমাদের ভেদ ধ্রুবকটা একই থাকবে, কেই থাকবে। তাহলে সেইভাবে যদি এটাকে আমরা লিখি তাহলে হচ্ছে দেখো ভি ইকুয়াল টু কে আর কিউ, যেখানে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। আর এইটাকে যদি লিখি তাহলে এস ইকুয়াল টু হচ্ছে কে আর স্কোয়ার, যেখানে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছো যে যেহেতু দুটোই একই গোলকের অঙ্ক, তাই জন্য আমরা ওটাকে কি রেখেছি? কে ভেদ ধ্রুবকই রেখেছি। এবার দেখো আমাদেরকে দেখাতে হবে এই জিনিসটা, তার মানে 8টা প্রয়োজন নেই। তাহলে কোনোভাবে 8টাকে এলিমিনেট করার চেষ্টা করবো। দেখো এইখানে আর এর পাওয়ার আছে 3, ওইখানে আর এর পাওয়ার আছে 2। তাহলে এই দুটোকে আমরা এইভাবে লিখছি, দেখো এটাকে 1 করে দিচ্ছি, এটাকে 2 করে দিচ্ছি। তাহলে 1 থেকে কি পাচ্ছি? দেখো একটাকে যদি লিখি ভি ইকুয়াল টু কে আর কিউ, আমরা এই 3 আর 2 কে সমান করতে চাই। তাহলে দেখো এটাকে দুদিকে বর্গ করি, ভি স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার আর টু দ্য পাওয়ার 6, বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বরটা, 2 নম্বরে ছিল এস ইকুয়াল টু কে আর স্কোয়ার, আমরা এটাও 6 করবো, তাহলে কিউব করবো। তাহলে আমরা পাবো এস কিউব ইকুয়াল টু কে কিউব আর টু দ্য পাওয়ার 6। এটা পেলাম কি? বর্গ করে, আর এটা পেলাম ঘন করে। দুটো জিনিস দুদিকে করে পেলাম, উভয় পক্ষে বর্গ উভয় পক্ষে ঘন করে। এবার দেখো এই দুটো জায়গা তো আর টু দ্য পাওয়ার 6 টা সমান। তাহলে আমরা এটাকে এক কাজ করি, কোনোভাবে আর টু দ্য পাওয়ার 6 এলিমিনেট করবো। হয় আমি এখান থেকে আর টু দ্য পাওয়ার 6 এর ভ্যালু নিয়ে এখানে বসিয়ে দিতে পারি, নাহলে দুটোকে ভাগ করে দিলেও দেখো আর টু দ্য পাওয়ার 6 কেটে যাবে। তাহলে আমরা এটাকে ভাগ করে কি পাচ্ছি দেখো তো, ভাগ করে পাই। আচ্ছা এটাকে এবার মুছে দিচ্ছি। এই দুটো আমাদের টার্গেট অনুযায়ী হয়ে গেছে। দেখো ভাগ করে পাই ভি স্কোয়ার বাই এস কিউব সমান কে স্কোয়ার আর টু দ্য পাওয়ার 6 বাই কে কিউব আর টু দ্য পাওয়ার 6। আর টু দ্য পাওয়ার 6 আর টু দ্য পাওয়ার 6 কেটে গেল, সমান দেখলাম ভি স্কোয়ার বাই এস কিউব ইকুয়াল টু 1 বাই কে। দেখো একটা কে স্কোয়ার কেটে গেল, সো আমরা এখান থেকে আরো একটা পেলাম ভি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই কে এস কিউব। আচ্ছা কে যদি ধ্রুবক হয় 1 বাই কে তো ধ্রুবক, তাহলে আমরা এই কথাটা কি বলতে পারি যে ভি ভ্যারিজেস এক্স কিউব, যেহেতু 1 বাই কে ধ্রুবক। এবং দেখো এটাই ভি স্কোয়ার ভ্যারিজেস এস কিউব, যেটা যা ছিল তাই লিখলাম। তাহলে বোঝা গেল যে এইটা আমাদের প্রমাণ হয়ে গেল যে আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকে। কেমন? তো এই আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে 16 এবং 17 তার সমাধান নিয়ে আসবো। আর যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে রাখো, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। আর তোমার বন্ধুদের মধ্যে ভিডিও লিঙ্কগুলিও শেয়ার করতে পারো, যাতে তারাও এই ভিডিওগুলি দ্বারা উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ক্লাসে।